Students, welcome once again. In continuation with the chapter that is environment and environmental problems, আমি আজকে এখান থেকে শুরু করব that is called literature, sorry, lithosphere. ওকে, আমি লাস্ট দিন ডিসকাস করেছিলাম যে এই যে এনভায়রনমেন্ট যেটা আমাদের এটা মানে আমরা বুঝতে হলে আমাদেরকে এনভায়রনমেন্ট প্রত্যেকটা স্ফিয়ারকে আমরা ডিসকাস করতে হবে, আমরা প্রত্যেকটা স্ফিয়ারকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে লিখে দিয়েছে প্রথম যেটা আমরা স্ফিয়ার মানে আর্থে একটা স্ফিয়ার নিয়ে ডিসকাস করবো, যেটা হলো লিথোস্ফিয়ার, ঠিক আছে? লিথোস্ফিয়ার, তো লিথোস্ফিয়ারটা কি দেখে নেই আমরা। এখানে লেখা আছে দেখো, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ এনভায়রনমেন্ট ইট ইজ নেসেসারি টু হ্যাভ ব্রিফ আইডিয়া অন দ্য অ্যাবাভ মেনশন স্ফিয়ার্স অ্যান্ড দেয়ার ইন্টারাকশন। দ্যাট মিনস আমাদের যদি আমাদের এনভায়রনমেন্টকে বুঝতে লাগে, তার প্রতি আমাদের একটা যদি এনভায়রনমেন্টে আমাদের সম্পর্ক তৈরি করতে লাগে, তখন আমাদের কিন্তু এই প্রত্যেকটা স্ফিয়ার সম্বন্ধে জানতে লাগবে। We need to understand all the spheres. We need to understand the interaction that is taking place in all the spheres. প্রত্যেকটা স্ফিয়ারে কীভাবে ইন্টারাকশনগুলো চলছে সেগুলো আমাদের বুঝতে লাগবে। প্রত্যেকটা স্ফিয়ারের মধ্যে লিভিং কম্পোনেন্টের মধ্যে এবং নন লিভিং কম্পোনেন্টের মধ্যে যে সম্পর্ক যেটা তৈরি হয়েছে, সম্পর্ক যেটা আছে, সেটাও আমাদের বুঝতে হবে, ঠিক আছে? প্রথম স্ফিয়ারটাকে আমি এখন ডিসকাস করবো, সেটা হলো লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার সিম্পলি যদি আমি বলি তাহলে লিথোস্ফিয়ার হলো ল্যান্ড, মানে ল্যান্ড কম্পোনেন্ট কতটুকু আছে, ল্যান্ড মানে ল্যান্ড এরিয়া, হ্যাঁ, কতটুকু আছে সেটাই হলো, মানে যতটুকু ল্যান্ড এরিয়া আছে ঠিক ততটুকু হলো লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কনসিস্ট অফ অল দ্য ল্যান্ড এরিয়াস। ইট মে বি রক হতে পারে, সয়েল হতে পারে, মিনারেলস, অল দিস থিং দ্যাট ইজ প্রেজেন্ট অন ল্যান্ড ইজ কল্ড লিথোস্ফিয়ার। তো লেখা কি আছে দেখো, দ্য ল্যান্ড কম্পোনেন্ট অফ দ্য আর্থ কম্পোজ অফ রক্স, সয়েল, মিনারেলস অ্যান্ড ফর্মস অফ দ্য লিথোস্ফিয়ার। দ্যাট মিনস লিথোস্ফিয়ার কন্টেইনস the earth, that is ground earth, simply I'm just saying ground earth, or you can say this surface of the earth, surface of the earth, surface of the earth, surface of the earth যেখানে, that means surface of the earth means ওয়াটারটা হবে না কিন্তু এখানে, that is surface of the earth মানে ল্যান্ড কম্পোনেন্ট যেটা, সিম্পলি এই জায়গাটা বুঝে নাও, লিথোস্ফিয়ার মিনস ল্যান্ড কম্পোনেন্ট। সেখানে কী ব্যাপার মানে কী কী আছে দেখো, ল্যান্ড কম্পোজড অফ রক্স, আমার ল্যান্ডের মধ্যে আমাদের রক্স থাকে, জমিন যেগুলো মিনস এগুলোর মধ্যে আমরা রক মিনস পাথর পেতে পারি, সয়েলস দ্যাট ইজ মিনারেলস এটসেট্রা ফ্রম দ্য লিথোস্ফিয়ার। দ্যাট মিনস lithosphere is the land component that's composed of rocks, soils, minerals, etc. from the lithosphere. Okay, the lithosphere covers all the continents. Lithosphere covers all the continents where we found mountains, hills, plateau, plains, valleys, coast. That means in short I can tell you, আমি একদম সিম্পলি তোমাদেরকে বলি, জল ছাড়া except water, except ওয়াটার, এক্সেপ্ট জল ছাড়া যতটুকু ল্যান্ড আছে, মানে খালি জায়গা যতটুকু জল ছাড়া, এটা ফরেস্ট হতে পারে, ঠিক আছে? ফরেস্ট হতে পারে, মাউন্টেনও হতে পারে, যে কোনো কিছু, প্লেটিউস হতে পারে, প্লেন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, জল ছাড়া যেমন সারফেস জল দিয়ে কাভার নয়, সেই জায়গাটা আমরা বলবো লিথোস্ফিয়ার, ঠিক আছে? কি লিখে আছে দেখো, লিথোস্ফিয়ার কভার্স অল দ্য কন্টিনেন্টস ওয়্যার উই ফাইন্ড মাউন্টেন্স, মাউন্টেনও হতে পারে, হিলসও হতে পারে, মাউন্টেন টপকে আমরা হিলসও বলি। প্ল্যাটুস মিনস হোয়াট, সাপোজ একটা মাউন্টেনের উপর যদি প্লেন জায়গা থাকে সেটাকে আমরা বলি প্ল্যাটু। দেন প্লেন্স যেগুলো সমতল জায়গা যেগুলো। দেন ভ্যালিজ, দুটো পাহাড়ের মধ্যে যে জায়গাগুলো, সাপোজ এটা একটা পাহাড়, একটা পাহাড়, এর মধ্যে জায়গা যেটাকে আমরা বলি ভ্যালি, ঠিক আছে? ভ্যালি বলি এটাকে। সো অ্যান্ড কোস্ট মিনস সমুদ্রের দাঁড় এলাকাগুলো, সাপোজ এইখানে সমুদ্র, আর এই যে রিজনটাকে আমরা কোস্টাল রিজন বলি, কী বলি? কোস্টাল রিজন, ঠিক আছে? কোস্টাল রিজন বলি এগুলো। সো এই সবগুলো মিলে হয় কি আমাদের লিথোস্ফিয়ার। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিথোস্ফিয়ার and its change in course of time depends on the other three components: hydrosphere, atmosphere and biosphere on the earth environmental system. দেখো লিথোস্ফিয়ার, দেখো লিথোস্ফিয়ারের যে ক্যারেক্টারিস্টিক, তার যে নিজস্ব একটা ক্যারেক্টার, তার যে নিজস্ব একটা মানে ফিচার্স যেগুলো, ওইগুলো ডিপেন্ড করবে টোটালি অন থ্রি কম্পোনেন্টস: হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার। ঠিক আছে, বায়োস্ফিয়ার যে আমি ডাইরেক্টলি নাও ইনক্লুড করি না, কিন্তু হাইড্রোস্ফিয়ারের উপর ডিপেন্ড করবে, অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করবে ডাইরেক্টলি। কারণ যদি কোনো একটা জায়গায় লিথোস্ফিয়ার ল্যান্ডের যে ক্যারেক্টারিস্টিক্স,
ল্যান্ডের যে ক্যারেক্টারিস্টিক্স, ফার্টিলিটি হতে পারে, তার রকি মাউন্টেনও হতে পারে, স্যান্ডও হতে পারে। তো এটা এটা ডিপেন্ড করবে ওয়াটার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে কীভাবে আবহাওয়া চলছে, যদি অ্যাটমসফিয়ার এয়ার কন্টেন্ট কতটুকু, এটাও ডিপেন্ড করবে। আর এইগুলো সবগুলো ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই এখানে লাইফও সার্ভাইভ করবে। আর যদি লাইফ সার্ভাইভ করে তাহলে আমি বলবো এটাকে ইট ইনক্লুডস বায়োস্ফিয়ার অলসো। ঠিক আছে, তো দেখা যাক নেক্সট হলো আমাদের হাইড্রোস্ফিয়ার। The seas and oceans have formed the Earth atmosphere. Earth hydrosphere. The hydrosphere covers about 71% of the Earth's surface. তার মানে পৃথিবীর যদি আমরা একটা গ্লোবটা দিয়ে পৃথিবীর দেখি তাহলে দেখো ম্যাক্সিমাম জায়গা পৃথিবীর মধ্যে জলে মগ্ন আর কি, জল দিয়ে ঢাকা আর কি। ঠিক আছে, তো seas and oceans have formed the Earth hydrosphere. The hydrosphere covers about 71% of the Earth's surface. হ্যাঁ, আর্থের 71% জায়গা জলে রেখেছে। যেমন আমাদের জলে রেখেছে, যেমন কী জল হতে পারে, কী ধরনের ওয়াটার বডিজ হতে পারে, দ্য রিভার্স হতে পারে, লেকস হতে পারে, অ্যান্ড আদার ওয়াটার বডি ডিস্ট্রিবিউট দ্য কন্ট্রিবিউটস অল পার্টস অফ দ্য হাইড্রোস্ফিয়ার। আর সব থেকে মানে বৃহৎ জলের জায়গা হলো, সবথেকে বড় জলের জায়গা সেটা হলো ওশেন। আমরা জানি ওশেন cover maximum space of the earth. Maximum space of the earth is covered by ocean. Let's see. The status and change in the hydrosphere depends on the status of the lithosphere, atmosphere, and that means you see one thing. Earth is a complete a body, a sphere, where we have distributed, আমরা আমাদের সুবিধার জন্য আর্থকে ডিস্ট্রিবিউট করেছি, মানে ডিভাইড করছি, যেমন হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার নিয়ে, কিন্তু দে আর অল রিলেটেড। একটার ইম্প্যাক্ট আরেকটার উপরে ডাইরেক্টলি থাকবে। হাইড্রোস্ফিয়ার যদি এখানে জল যদি কম থাকে একটা জায়গার উপরে, তাহলে লিথোস্ফিয়ারতে এটা ইন্টারেকশন করবে, সেই অ্যাটমসফিয়ারও এটা ইনফ্লুয়েন্স করবে, সেই বায়োস্ফিয়ারকেও সেটা ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, তো ইন আর্থ ইউল ফাইন্ড অল দ্য স্ফিয়ার্স আর ইন্টার রিলেটেড। প্রত্যেকটা স্ফিয়ার পৃথিবীর মধ্যে একটার সঙ্গে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। ঠিক আছে, তাহলে দেখি নেক্সট পেজে কী লেখা আছে। এই পেজটা শেষ হয়ে গেল। Atmosphere, you see, atmosphere is very simple. From our basic knowledge we know atmosphere contains air environment, that is gaseous environment. Atmosphere means from the earth's surface upwards extends the gaseous layer composed of oxygen, nitrogen, hydrogen, carbon dioxide, argon. This gaseous layer is called atmosphere. That means this is surface of the earth থেকে যদি আমি কিছু জায়গার উপরে যাই, এই যে সারফেস অফ দ্য আর্থের উপরে এই যে জায়গাটা অ্যারাউন্ড 8 to 10 কিলোমিটার ধরে নিই আমরা, তো এই জায়গা তার থেকে কম হতে পারে, এই জায়গাটায় আমরা ধরে নিই অ্যাটমসফিয়ার। আবার অ্যাটমসফিয়ার অনেক লেয়ার আছে, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওইগুলো আমরা পরে ডিসকাস করব। তাহলে যে জায়গার মধ্যে এই গ্যাসিয়াস এনভায়রনমেন্টটা থাকে, আমরা সারফেস অফ দ্য আর্থ, সেটাকে আমরা বলি অ্যাটমসফিয়ার। The atmosphere extends broadly to a height of around 1000 km over the surface of the earth. আর যদি ব্রডলি আমরা এটাকে ধরি, যেমন ইন দ্যাট কেস ইউ সি, তুমি যদি সিম্পলি ধরো পাখিরা উড়ে কোন জায়গায়, অ্যাটলিস্ট ওরা বেশি 3 to 4 কিলোমিটার, সব পাখিও আবার উড়ে না ওই জায়গার মধ্যে। তো আমরা যদি সিম্পলি ধরি তো 8 to 10 কিলোমিটারের মধ্যে আমাদের অ্যাটমসফিয়ার ভেরি করে, কিন্তু অ্যাটমসফিয়ারের যে হাইট যেটা, এটা যদি আমি চিন্তা করি তাহলে ইট উইল ভেরি ভাস্ট, ইটস এ ভাস্ট হাইট। ঠিক আছে, তো লিভিং বিংস, যেটা লিভিং বায়োস্ফিয়ার, যদি এতটুকুর মধ্যে লিভিং বিংস পাওয়া যায়, যেমন 8 to 10 কিলোমিটার যদি লিভিং বিংস পাওয়া যায়, দেখাও গিয়েছে, কিন্তু তার থেকে উপরে যদি লিভিং বিংস এখানে ইন দ্যাট কেস পাওয়া যায় না, বায়োস্ফিয়ার হবে না। তো আমি জাস্ট একটা সিম্পলি বলেছিলাম যে 8 to 10 কিলোমিটার। দেখো, দ্য অ্যাটমসফিয়ার ব্রডলি টু এ হাইট অফ অ্যারাউন্ড 10,000 km from the surface। তুমি যদি পুরো অ্যাটমসফিয়ারটা, আমি বলেছিলাম যে কিছু লেয়ার আছে, থার্মোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার আছে, অনেকগুলো স্ফিয়ার্স আছে, সবগুলো নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে ইট ইজ অ্যারাউন্ড 10,000 km from the surface of the earth। সারফেস অফ দ্য আর্থ থেকে 10,000 কিলোমিটার উপরে থাকতে পারে অ্যাটমসফিয়ার। মানে এতটুকু জায়গা, মানে যতটুকু যে জায়গায় তুমি গ্যাসিয়াস কন্টেন্টগুলো পাবে ততটুকু তোমার অ্যাটমসফিয়ার। The characteristic and change of the atmosphere depend on 3 components of the environment. Okay, এই যে ক্যারেক্টারিস্টিক, যে একটা ফিচার, যেগুলো অ্যাটমসফিয়ারের ফিচার, শুধু অ্যাটমসফিয়ার একার উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে বায়োস্ফিয়ার, কী ধরনের বায়োস্ফিয়ার আছে এখানে, তার নিচে মানে
সমুদ্র না ল্যান্ড, সেটা হবে। দ্যাট মিনস আমি আগেই বলেছি প্রত্যেকটা স্ফিয়ার, অ্যাটমসফিয়ার হোক, বায়োস্ফিয়ার হোক, সবগুলো স্ফিয়ার ওয়ান ইজ ইন্টারকানেক্টেড উইথ দ্য অ্যানাদার, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। তো নেক্সট দেখে নিই কি বায়োস্ফিয়ার কি। বায়োস্ফিয়ার মিনস ইউ সি, আমি আগে বলেছি বায়োস্ফিয়ার মিনস অল লাইফ ফর্মস। অল লাইফ ফর্মস, প্ল্যান্টও হতে পারে, অ্যানিমেলসও হতে পারে, মাইক্রোবসও হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, সব কিছু মাইক্রো অর্গানিজম হতে পারে, সব লাইফ ফর্ম। যে এই পৃথিবীর মধ্যে যে জায়গায় লাইফ ফর্ম পাওয়া যায়, সমুদ্রের একদম মেরিনা ট্রেঞ্চ হতে পারে, মেরিনা ট্রেঞ্চ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য আর্থ যেটা আমরা বলি, তো ওই জায়গা অবধি হতে পারে যেখানে লাইফ আছে। ইন শর্ট, যেখানে লাইফ পসিবল, লাইফ সার্ভাইভ করছে, লাইফ সাস্টেন করছে, সেই জায়গাকে আমরা বলি বায়োস্ফিয়ার। তো এবার দেখে নিই সেন্টেন্স ওয়াইজ কি। বায়োস্ফিয়ার হলো দ্য বায়োস্ফিয়ার কভার্স অল দোজ পার্ট অফ দ্য আর্থ এনভায়রনমেন্ট হোয়ার লাইফ ফর্ম অকার, যে জায়গায় লাইফ ফর্ম আছে সেই জায়গায় বাবা আমাদের বায়োস্ফিয়ার। দিস ইনক্লুড দ্য আর্থ সারফেস ডাউন টু এ ফিউ মিটার্স ফ্রম দ্য আর্থ সারফেস, দ্য সিজ, ওশেন, দেন লাভার স্ট্রেটাম অফ দ্য আর্থ সারফেস। মানে একদম আমি সি নিচে যদি যাই, যেখানে যদি লাইফ যদি থাকে তাহলে সেটা বায়োস্ফিয়ার আন্ডারে চলে আসবে। Birds, insects to fly. So far, 1.7 million species of plants and animals have been identified in the biosphere. তার মানে এতটা ভ্যারাইটি, 1.7 million is not a joke. 1.7 million life forms will find in the biosphere, that means in our earth. Okay, of this human beings constitute only a single species. আমরা সবাই, সব হিউম্যান বিং মিলে শুধু কিন্তু একটা স্পিসিস। আমি এখানে স্পিসিস নিয়ে কথা বলছি, 1.75 million টাইপস অফ স্পিসিস। I am not talking about population of species. আমি একটা স্পিসিসের কথা বলছি, মানে ভ্যারাইটির কথা বলছি। এতটা ভ্যারাইটি 1.75 বিলিয়ন মিনস 17 লাখ, অ্যারাউন্ড 17 লাখ 500 টিল ডিসকভার্ড। এখন অবধি যেটা ডিসকভার হয়েছে, মেবি আরও থাকতে পারে, আরও নিউ লাইফ ফর্মও আসছে কিন্তু। তো ইটস ইজ নট লাইক দ্যাট, ইজ কনস্ট্যান্ট। তো এতটা লাইফ ফর্ম, এতটা ভ্যারাইটি, আমরা সবাই হিউম্যান বিংস মিলে একটা স্পিসিস। সব টাইগার মিলে একটা স্পিসিস, টাইগারের মধ্যে আবার অনেকটা স্পিসিস আছে। তো সব এলিফেন্ট মিলে একটা স্পিসিস, ঠিক আছে, সব মিলে একটা স্পিসিস। কিন্তু তাহলে চিন্তা করে দেখো কতটা ধরনের লাইফ ফর্ম আছে আর কতটা লাইফ ফর্ম আছে এই পৃথিবীর মধ্যে। তো দ্যাট মিনস সব লাইফ ফর্ম নিয়ে আমরা বলি বায়োস্ফিয়ার। ওকে, ইট has been mentioned already that four major spheres of the earth environment are interdependent. That means in earth, you see, I have already told you that all the spheres are interrelated and interdependent. Okay, if one of the, যদি কোনো একটা, আমি বাংলায় বলি, যদি কোনো একটা স্ফিয়ার যদি ডিস্টার্ব হয় তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু সবগুলো স্ফিয়ার্সের মধ্যে দেখা যাবে, ঠিক আছে। দ্য ইন্টারেকশন এবং দ্যাম হ্যাভ গিভেন রাইজ টু হোয়াট উই কল এনভায়রনমেন্ট। আর সবগুলো স্ফিয়ার্সের মধ্যে ইন্টারেকশনটাকে বলি আমরা কি বলি, এনভায়রনমেন্ট বলে থাকি। প্রত্যেকটা স্ফিয়ার্সের মধ্যে ইন্টারেকশন, যে সম্পর্ক যেটা তৈরি হয়েছে, লিভিং বিংসের সঙ্গে নন লিভিং থিংসের সম্পর্ক, জলের সঙ্গে ল্যান্ডের সম্পর্ক, ল্যান্ডের সঙ্গে এয়ারের সম্পর্ক, মাটির সঙ্গে এয়ারের সঙ্গে বায়ুর সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ককে নিয়ে, প্রত্যেকটা সবগুলো একসাথে নিয়ে বলি আমরা এনভায়রনমেন্ট। তো দ্য innumerable মানে এলিমেন্টস অফ দ্য স্ফিয়ার্স through a complicated network relationship have been determined present earth environment. Innumerable means uncountable. হ্যাঁ, এতটা এলিমেন্টস আমরা স্ফিয়ার্সের মধ্যে দেখছি, প্রত্যেকটা স্ফিয়ার্সের মধ্যে আমাদের কমপ্লিট সম্পর্ক তৈরি হচ্ছে, কমপ্লিট রিলেশনশিপ আছে, সেটাকে আমরা বলি প্রেজেন্ট ডে এনভায়রনমেন্ট। Okay, the environment is changing both in terms of space and time. Environment is always changing. Environment is not like that it is fixed. Environment is not constant, it is always changing. It is always changing and it is the rule of nature. Environment always change. It is not constant. It is not like the value of 4 and 5 that remains always constant. 4 or 5 এর মধ্যে এটা constant হবে না, it is always changing. Every time environment change, living beings change, landform change, weather change, climate change, everything is changing every moment of time. It is not a constant term. Each of the geographic region has its own characteristics. So you see, geographical regions means what? The different regions of the world. Different regions of the world, every time it is changing, and each of the geographical region has its own characteristics. If we go to Antarctica, তুমি যদি আন্টার্কটিকাতে যাও, আন্টার্কটিকাতে সেখানে একটা এনভায়রনমেন্ট পাবে তুমি
তুমি সাহারা ডেজার্টে যাও, থার্ড ডেজার্টে যাও, সেখানে একটা এনভায়রনমেন্ট, তার একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে। তুমি যদি সিকিমে যাও, সিকিমে একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক, মিনস প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল রিজিয়নে প্রত্যেকটা রিজিয়ন তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, অলদো দে আর ইন্টারলিঙ্ক, কিন্তু সবার সাথে সম্পর্ক আছে, কিন্তু নিজস্ব ওদের একটা এনভায়রনমেন্ট আছে। আজকে যদি তোমার হয়তো এখন আমাদের এখানে গরম লাগছে, সাপোজ আমি যদি আমি আমাদের এখানে বরাকবলি কথা বলে এই জায়গাগুলো গরম লাগছে, কিন্তু আমি যদি এখন ঠিক এই সময় যদি এখন হিমালয় রেঞ্জ যেতে, আমার ঠান্ডা লাগবে, কিন্তু দে আর ইন্টার রিলেটেড, অল দ্য স্পিয়ার্স আর ইন্টার রিলেটেড, কিন্তু ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট এনভায়রনমেন্ট। দ্য কোয়ালিটি অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস ভেরিজ ফ্রম রিজন টু রিজন। প্রত্যেকটা জায়গায় তুমি যদি খেয়াল করে দেখো, দ্য কোয়ালিটি অফ ন্যাচারাল এলিমেন্টস, দ্য নেচার থেকে আমরা যেগুলো রিসোর্স পাই, নেচার থেকে যেগুলো জিনিস আমরা পাই, সেগুলোকে আমরা ন্যাচারাল এলিমেন্টস বলি। অ্যান্ড দিস এলিমেন্টস ভেরিজ ফ্রম রিজিয়ন টু রিজন। একটা জায়গায় যেটা পাবে তুমি আরেকটা জায়গায় সেটা পাবে না, ঠিক আছে? There are regional variation with respect to land, water, climate, natural vegetation and wildlife. প্রত্যেকটা জায়গায় তুমি ল্যান্ডের ডিফারেন্স দেখতে পাবে, ওয়াটারের ডিফারেন্স দেখতে পাবে, ক্লাইমেটের তো অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জ হতে থাকে, ন্যাচারাল ভেজিটেশন কী ধরনের গাছ ওইগুলো জায়গাতে পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট গাছ পাওয়া যায়। সাপোজ আমি এখন সিমলাতে যাই, তাহলে এখানে অনেকগুলো অ্যাপেল ট্রি পাবো, কিন্তু আমাদের এখানে অ্যাপেল ট্রি নেই, ওকে? ন্যাচারাল ভেজিটেশন। তুমি শিলংয়ে গেলে অনেকটা পাইন ট্রি দেখবে, কিন্তু আমাদের আসাম ভ্যালিতে পাইন ট্রি নেই, কিন্তু কাছাকাছি, ইট ইজ নট ডিস্টেন্স, এমন দূরে নয় যে শিলং হোক, মেঘালয় রিজন হয়, এত দূরে নয়, কিন্তু ওইখানে পাইন ট্রি পাওয়া যায়, আমাদের এখানে পাইন ট্রি পাওয়া যায় না। তো দ্যাট ইজ ন্যাচারাল ভেজিটেশন অলসো চেঞ্জেস। দ্যাট মিনস জায়গায় জায়গায় ন্যাচারাল ভেরিয়েশন সবসময় চেঞ্জ হতে থাকে, বিকজ এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং। The natural environment of the places closely to the equator is significantly different from the plural. Suppose you know what is equator. Suppose if I consider this is our earth, the center line, this is called the equator. তো আমি যদি উপরের দিকে যাই, নিচের দিকে আসি, তাহলে আমি দেখব there is a huge change in the environment. খুব বেশি চেঞ্জ হয় আমরা দেখেছি এনভায়রনমেন্টের মধ্যে। যদি আমরা উপরে যাই, ইকুয়েটর থেকে উপরের দিকে যাই, নিচের দিকে আসি, মানে পোল রিজনের দিকে যদি আমরা মুভ করি, তো আমরা দেখব কি ওইখানে অনেক চেঞ্জেস আছে। The environment of the desert areas is again different. Again you see, if you go to the desert area, there is environment is totally different. The environment is river valleys also different, okay? So coastal areas, river areas, all the environments are different, but they are interrelated, okay? Let's see the diagram. You see there is a coastal environment. Coastal environment is the environment nearby seas, okay? The place nearby sea is called coastal environment, okay? So let's see what is written. Signal, okay? The environment of the desert is again different, and river valley is also different from the coastal areas, okay? Thus different geographical conditions creates various type of environments. So because of difference in characteristic of geographical area, geographical এরিয়ার মধ্যে ভেরিয়েশনস কারণে এখানে এনভায়রনমেন্টটাও চেঞ্জ হতে থাকে। তুমি হিমালয়ান রেঞ্জে গেলে একটা এনভায়রনমেন্ট তুমি পাবে, আর তুমি যদি একটা সাহারা ডেজার্টে গেলে তুমি একটা এনভায়রনমেন্ট পাবে। মানে এনভায়রনমেন্ট ডিপেন্ড করবে সেই জিওগ্রাফির উপরে। জিওগ্রাফি আবার কার সাথে রিলেটেড? লিটোস্ফিয়ারের সঙ্গে রিলেটেড, তোমার হাইড্রোস্ফিয়ারের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, অ্যাটমসফিয়ারের সঙ্গে রিলেটেড, সবগুলোর সঙ্গে দে আর ইন্টার রিলেটেড। চেঞ্জেস অকার উইথিন দ্য সেম এনভায়রনমেন্ট, অফকোর্স ইন টাইম চেঞ্জেস অকার। একটা এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জেস হতে থাকে। 100 years ব্যাক ফ্রম নাও দ্য এনভায়রনমেন্ট অফ ব্রহ্মপুত্র অ্যান্ড বরাকভ্যালি আর নটেবল। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখি, যদি আমরা প্রত্যেকটা জায়গায়, সাপোজ আজকে বরাকভ্যালির অবস্থা তুমি যদি চিন্তা করো, আর ব্রহ্মপুত্রের ভ্যালি যদি তুমি চিন্তা করো, তুমি তোমার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারকে একবার জিজ্ঞাসা করে দেবো আগে এনভায়রনমেন্ট কী ছিল, এখন এনভায়রনমেন্টের মধ্যে ডিফারেন্স তুমি সত্যি একদম ভালো আনসার পেয়ে যাবে ওদের কাছ থেকে। দ্যাট মিনস আগের এনভায়রনমেন্ট যেরকম ছিল আজকের দিনে সেই এনভায়রনমেন্টটা নেই, ঠিক আছে? আগের দিনে যে এনভায়রনমেন্টটা ছিল এখন দিনে সেই এনভায়রনমেন্টটা নেই। আর এখন তোমাদের ঘরে যদি হয়তো বয়স্ক মানুষ থাকে, ওরা বলবে দেখো ডিসেম্বর মাস চলে আসছে কিন্তু এখনও ঠান্ডা পড়ছে না, কিন্তু আমাদের সময় ডিসেম্বরে পুরো ঠান্ডা ছিল। আমাদের সময় পুজোর সময় ঘুরতাম ঠান্ডা কাপড় লাগিয়ে, কিন্তু এখন তো ঠান্ডা পড়ছে না। এখন ওরা আরও একটা কথা বলে, এই এখন তো বৃষ্টির কোনো সময় নেই, যে কোনো সময় বৃষ্টি চলে আসে। কিন্তু আমাদের সময় তো এরকম হতো না। তো দ্যাট মিনস একটা সেম জায়গায় এনভায়রনমেন্ট ভেরি করতে পারে, ঠিক আছে? একটা সেম জায়গায় এনভায়রনমেন্ট ভেরি করতে পারে সময়ের সাথে সাথে। আমি আগেই বলেছি এনভায়রনমেন্ট ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ এ ভ্যারিয়েবল।
It may vary. Okay, so there are some factors that leads to this variation. কোনো কোনো কারণ আছে, ভেরিয়েশন হচ্ছে না, কারণ না ছাড়া ভেরিয়েশন হবে না। আমি যদি কোনো একটা জায়গা আমি আইসোলেটেড রেখে দিই, হ্যাঁ, অনেক সময় অনেক যদি আমি ওই জায়গাতে যাই না, তার মধ্যে একটা আমি ভেরিয়েশন দেখতে পারবো। তার মানে এই যে ভেরিয়েশন আমরা একই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি, তার কিন্তু অনেক কারণ আছে। আর সেইগুলো কারণেই ডিসকাস করবো। তার মানে এখন আমরা এনভায়রনমেন্ট থেকে মুভ করছি কোন দিকে, আমরা এখন এনভায়রনমেন্ট থেকে মুভ করে যাচ্ছি এনভায়রনমেন্টাল প্রবলেমসের দিকে। কেন এনভায়রনমেন্টের সেই প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো আমরা বুঝতে চলে যাচ্ছি এখন। ঠিক আছে, চলো আমার সাথে সাথে। ফ্যাক্টরস লাইক পপুলেশন গ্রোথ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, expansion of transport and communication are responsible for rapid change in the earth environment. You see, there are some factors that directly influence the change in the environment. কিছু কিছু কারণ আছে, সেইগুলো স্পেসিফিক্যালি মানে মেজর কারণ, স্মল রিজনগুলো আমি এখানে ডিসকাস করছি না, বইয়ের এখানে নেই। মেজর কারণগুলো আমরা ডিসকাস করছি, তার জন্য এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে। যেমন পপুলেশন গ্রোথ। You see, mortality rate decreases. Okay, reason is that অ্যাডভান্স মেডিকেল ফিচার্স, আমাদের কাছে এখন অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্টস আছে, হ্যাঁ, অ্যাডভান্স মেডিকেল কন্ডিশন আছে, তার কারণে মানুষ মরার হারটা অনেক কমে যাচ্ছে। ডিজিজ হলে আমরা ওষুধ খাচ্ছি বা ইয়েস, এরকম নয় যে সব মানুষ, কেউ তো এখন অবধি 200 ইয়ার্স তো বাঁচেনি, মরছে সবাই, বাট রেট অফ ডেথ ডিক্রিজেস বিকজ অফ হোয়াট, বিকজ অফ advanced medical facilities. Because of advanced medical facilities, rate of that increases and population growth increases. Birth rate increases but death rate decreases. And population growth is the main cause for all kinds of problems. I'll discuss it later. You'll understand how increased population leads to environmental problems. And you see, increased population has increased demands, day life demands increases. As a result, that will have direct pressure on industrialization. We'll discuss it later. আমরা একটু পরে এগুলো পড়বো। ফ্যাক্টরস লাইক পপুলেশন গ্রোথ ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর, কারণ পপুলেশন গ্রোথ হচ্ছে ডিমান্ডস বেড়ে যাবে, ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে ফুলফিল করতে কে সামনে আসবে, ইন্ডাস্ট্রি চলে আসবে। ইন্ডাস্ট্রি যদি চলে আসে, ইন্ডাস্ট্রি কী করবে, ইন্ডাস্ট্রি থেকে এইগুলো নোটেবল সাবস্টেন্স বেরিয়ে আসবে এজ এ পলিউটেন্ট। দেন আরবানাইজেশন মানে কি, আরবানাইজেশন মানে হলো গ্রাম থেকে এখন শহর বেশি হচ্ছে, গ্রাম কনভার্ট হয়ে যাচ্ছে শহরের মধ্যে, শহরে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম গ্রাম কনভার্ট হয়ে যাচ্ছে শহরে, মানে গ্রামগুলোর থেকে শহর হচ্ছে এখন, বা গ্রামের মানুষগুলো শহরের দিকে চলে আসছে। তো দিস ইজ আরবানাইজেশন। এক্সপানশন অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড চেঞ্জ অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। দেখো, এক্সপানশন অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন যেটা আমরা বলি, আগের দিনে আমরা শুনেছি যদি আমাদের হাইলাকান্দি থেকে সাপোজ হাইলাকান্দি থেকে মেবি কোনো একটা জায়গায় যেতে হতো, উই কভার দ্য ডিস্টেন্স বাই ওয়াকিং। আমরা এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে চলে যেতাম বাই ওয়াকিং। ক্যান ইউ বিলিভ দ্যাট? a group of people together, they start the journey and they reach to the destination by covering maybe 200 kilometer, then 100 kilometer or 50 kilometer. They will cover the distance by walking. But nowadays the scenario is totally different. এখন কিন্তু এই যে 200 একদিনে যেতে পারবে না, মেবি 4 to 5 days লাগবে, 5 to 6 days লেগে যেতে পারে ডিস্টেন্স কভার করতে। কিন্তু এখন দেখো, আমরা nowadays transport and communication is increased in such a way that we daily cover this distance around 5 to 500, 200 to 300 kilometers. Some people daily cover this distance for their job. Okay, so because of transport and communication, people move from one place to another. এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় যাচ্ছে, বিজনেস হচ্ছে, আদান প্রদান হচ্ছে। আর আরে বাবা, আরেকটা জিনিস চিন্তা করো, সোশ্যাল মিডিয়া চিন্তা করো না কেন, সোশ্যাল মিডিয়া এটা কিন্তু একটা কমিউনিকেশনের সোর্স। সোশ্যাল মিডিয়া, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, আমাদের এখানে দূরে থাকলে আমরা কথা বলতে পারছি। তো দিস আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য র্যাপিড চেঞ্জ ইন দ্য আর্থস এনভায়রনমেন্ট। Each of them had direct influence in the rapid change of the Earth's environment. The shrinkage in forest cover, because increased population কী লাগবে, জায়গা লাগবে থাকার জন্য, দ্যাট মিনস দে কাট দ্য ফরেস্ট এরিয়াস
ওয়েটল্যান্ডস মানে জায়গাগুলোর মধ্যে মাটি ভরে বড় বড় গাড়ি দিয়ে মাটি এনে ভরে বড় বড় ইন্ডাস্ট্রি খুলবে। তো অল দিস থিংস হ্যাড নেগেটিভ ইম্প্যাক্ট অন বায়োস্ফিয়ার অ্যান্ড অলসো বায়োস্ফিয়ার কেন আমরা লিভিং কন্টেন্ট, শুধু আমরা বাঁচলে কিন্তু বায়োস্ফিয়ার না, সব লিভিং সিস্টেম নিয়েই বায়োস্ফিয়ার। তো এটার উপর ডাইরেক্ট একটা ইনফ্লুয়েন্স থাকবে ওদের পপুলেশনের উপর। Biosphere atmosphere. With the spread of population and human activities, the mountains and the desert areas well such as have experienced rapid environmental changes because দেখো মানুষ যে জায়গায় যাবে এদিকে চেঞ্জ নিয়ে আসবে, বিকজ উই হিউম্যান বিংস আর দ্য মোস্ট মডিফাইড ভার্সন অফ গড। সব থেকে বেশি উন্নত ধরনের ভার্সন আমাদের ভগবান আমাদের তৈরি করেছিল, কিন্তু এখন ভগবান নিজেই রিগ্রেট করছে, অনুতাপ করছে কেন তৈরি করেছিল মানুষগুলোকে। কারণ ওরা তো আমাদের নেচারকে একদম ডেস্ট্রয় করে ফেলছে। কারণ দেখো, তুমি কখনো দেখেছো কি এলিফ্যান্ট ডেস্ট্রয় দ্য নেচার? Wild animals destroy the nature? No animals destroy the nature. But we human beings, we have a sense, and because of this sense, we have a thinking power. We are always destroying the nature. We are always try to challenge the nature. Every time we try to challenge the nature. Sometimes we passed out or sometimes we failed, but we always try to challenge the nature. And with the increase in population, you see most of the mountains now become plains. Most of the desert areas are now occupied by human beings. As it is, most of the forest areas are now occupied by humans. অনেকগুলো ফরেস্ট এরিয়া, অনেকগুলো মাউন্টেন, অনেকগুলো ডেজার্ট এবার মানুষে দখল করছে। অ্যাজ এ রেজাল্ট ওই জায়গায় যে অ্যানিমেলগুলো থাকতো ওরা কোথায় থাকবে এখন? এর কারণে ম্যাক্সিমাম ফরেস্টগুলো কাটা যাচ্ছে, অনেকগুলো বড় বড় ফরেস্ট আমরা একদম সাফ করে নিচ্ছি কেটে কেটে। অ্যাজ এ রেজাল্ট ইকোলজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে। তো তার কারণে এনভায়রনমেন্টের মধ্যে অনেকগুলো চেঞ্জেস হচ্ছে। ওকে, দিস কজেস চেঞ্জ উইথ দ্য স্প্রেড অফ হিউম্যান পপুলেশন, হিউম্যান অ্যাক্টিভিটিস to the mountains and desert areas such experience rapid environmental changes. Under such circumstances, the study of proper conservation of the environment, এখন যদি আমাদের কাছে সময় আছে, মেবি আমরা যদি আমরা নিজেকে ঠিক করে নেই, আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিকে আমরা যদি কন্ট্রোল করি, তাহলে হয়তো আমাদের এইগুলো প্রবলেম, এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো একটু রিডিউস হবে। ঠিক আছে, এইগুলো এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো রিডিউস হতে পারে যদি আমরা একটু চিন্তাধারা করে চলি। ডেভেলপমেন্ট প্রয়োজন। ডেভেলপমেন্ট, আমরা যেহেতু হিউম্যান বিংস, আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন। ডেভেলপমেন্টকে আমরা একদম বন্ধ করে দিতে পারবো। উই কান্ট স্টপ দ্য ডেভেলপমেন্ট, বাট দেয়ার ইজ এ টার্ম used by the government and the ecologists. This is called sustainable development. SUSTAINABL is sustainable development. Development প্রয়োজন, but sustainable development, এটা আমরা পরে বুঝবো হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট প্রয়োজন, কিন্তু আমরা কী ধরনের ডেভেলপমেন্ট নেব, সেটা হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেখানে নেচারকে নষ্ট না করে, নেচারকে ক্ষতি না করে যে ডেভেলপমেন্ট, সেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আজকে এতটুকু থাকো। নেক্সট ভিডিও লেকচারে আমরা এনভায়রনমেন্টাল প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করবো। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।